এটা আমি পরে দেখো। আমরা আজকে তামাদির উপরে কতগুলো সংজ্ঞা লিখে নিব যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমাদের তামাদি আইন পড়ানো শেষ, তারপরে এখন রিভিশন ক্লাস চলবে। কেমন? তোমরা লেখো ভ্যারিড বাই লিমিটেশন। ইংরেজিটা লিখেছো? জি স্যার। এটার বাংলা লিখো তামাদিতে বারিত মোকদ্দমা। ভ্যারিড বাই লিমিটেশনের অর্থ হচ্ছে তামাদিতে বারিত মোকদ্দমা। লিখছি স্যার। এখন সে বাংলাদেশ পত্রিকা আছে, ইয়ে দেও। হ্যাঁ ঠিক আছে, আমি একটুখানি 1 মিনিটের জন্য একটু আউট অফ ক্লাসে ছিলাম। তো তামাদিতে বারিত মোকদ্দমা বলতে কি বোঝায়, এই কথা কি তোমরা কেউ বলতে পারবা, উত্তর দিতে পারবা? কেউ কি উত্তর দিতে পারবা? তামাদিতে বারিত মোকদ্দমা কি, মানে ভ্যারিড বাই লিমিটেশন কি? না স্যার। এটার মানে হইল যে নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত আদালত খারিজ করিয়া দেন। এই কথাটা লিখতে হবে তোমাদের। স্যার লেখো আবার বলেন স্যার। নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর, একটু লিখতে হবে তোমাদের। সীমা উত্তীর্ণ হওয়ার পর। এটা কিন্তু লিখছি স্যার। নাজিয়াকেও লিখতে হবে। জি স্যার লিখতেছি। না লিখলে নির্দিষ্ট সময়সীমা নির্দিষ্ট উত্তীর্ণ হওয়ার পর আদালত না নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমা বা আপিল বা অন্যান্য দরখাস্ত অন্যান্য দরখাস্ত কোনটি? আদালত কি করে দেন? খারিজ করে দেন, তাই তো? আমরা তামাদি আইনে পড়েছি নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমা বা আপিল বা অন্যান্য দরখাস্ত আদালত খারিজ করিয়া দেন। এটুকু বোঝা গেছে, লেখা গেছে? কথার উত্তর লিখছি দিতে স্যার। হবে। অন্যান্য দরখাস্ত। আমি ক্লাস, তোমরা একটা লাইন লিখতে এতবার বলতে হয়, তোমাদের মনোযুক্ত পড়ার মধ্যে নাই। স্যার স্যার নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর আদালত দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমার আপিল ও অন্যান্য দরখাস্ত আদালত খারিজ করে দেন। দেওয়ানি মোকদ্দমা না, দেওয়ানি মোকদ্দমা বা বা আপিল ও বা বা অন্যান্য। হ্যাঁ, আপিল তো লিখছি স্যার। হ্যাঁ তো খারিজ করে দেন। আমরা পড়েছি যে তামাদিতে বাড়িতে হবে দেওয়া, তামাদি আইনের 3 ধারা। এটা কোথায় উল্লেখ রয়েছে? তামাদি আইনের 3 ধারায়। এটা লেখো, ইয়া তামাদি আইনের 3 ধারায় বর্ণিত হইয়াছে। আমাদের আইনের 3 ধারায় বর্ণিত হয়েছে। লিখছি স্যার। হ্যাঁ, তাইলে আমরা 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 যে আগে যে পড়েছিলাম সেখানে পড়েছিলাম তামাদির মেয়াদান্তে দায়েরকৃত মামলা, আপিল, দরখাস্ত, আবেদন ইত্যাদি খারিজ। ব্যাখ্যা কয়টি? একটি। এই কথাটাই বলেছি যে নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমা বা আপিল বা অন্যান্য দরখাস্ত আদালত খারিজ করিয়া দেন। কথাটা বোঝা গেল? বুঝছি স্যার। 3টা জিনিস, একটা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা বা আপিল বা দরখাস্ত, নাকি? হ্যাঁ স্যার।
আচ্ছা, এটা আমরা কোথায় পেয়েছি? তামাদি আইনের কত ধারায়? 3 ধারায়। 3 ধারায়। 3 ধারায় বর্ণিত হইয়াছে এবং উক্ত ধারা মোতাবেক, এখন লেখো উক্ত ধারা মোতাবেক 3 ধারায় বর্ণিত হইয়াছে, এটা লিখছো তোমরা? লিখছি স্যার। স্যার তো এখন লেখো উক্ত ধারা মোতাবেক অত্র ধারা উক্ত ধারা মোতাবেক অত্র মোতাবেক অত্র আইনের 4 থেকে 25 ধারায় বর্ণিত বিধান সাপেক্ষে অত্র আইনের 4 থেকে 25 ধারার বর্ণিত বিধান সাপেক্ষে এবং লেখছি স্যার। এবং প্রথম তফসিলে বর্ণিত সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর বর্ণিত সময়সীমা উত্তীর্ণ উত্তীর্ণ হওয়ার পর হওয়ার পর দায়েরকৃত মামলা আপিল দরখাস্ত বিবাদী আপত্তি না দিলেও খারিজ হইয়া যাইবে। আবার বলেন স্যার। প্রথম তফসিলে বর্ণিত সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর, মানে টাইম চলে গেলে, প্রথম তফসিলে বর্ণিত মানে ওই যে আমরা অনুচ্ছেদ পড়িয়েছি না 183টি, লাস্ট হ্যাঁ ক্লাসে স্যার। অনুচ্ছেদ নিয়ে পড়িয়েছিলাম না? হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে প্রথম তফসিলে বর্ণিত সময়সীমা। এই 183টি অনুচ্ছেদের বর্ণিত যে সময়সীমা, সেই সময়সীমা শেষ হয়ে গেলে ফলাফল কি? মামলা আপিল দরখাস্ত আদালত খারিজ বিবাদী করে দিবেন। বিবাদী পক্ষ আপত্তি না দিলেও, আপত্তি তো দেবে বিবাদী, তো বিবাদী যদি আপত্তি নাও দেয় তাও কি হবে? মামলার ফলাফল খারিজ, ডিসমিসাল অফ স্যুট। লেখা শেষ হইছে? স্যার আরেকবার বলুন স্যার। আর বলতে পারবো না। স্যার বলেন স্যার প্লিজ স্যার। দুধ কোথায় আটকাইছো সেটা বলো। প্রথম তফসিলে বর্ণিত সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর 183টি না না, অনুচ্ছেদ এ আল্লাহ, 183 তো লেখার জন্য না, এটা উক্ত বুঝাইছি। ধারা এটা বুঝানোর উক্ত ধারা মোতাবেক অত্র না, 4 এবং 25 ধারা মানে বর্ণিত বিধান। উত্তীর্ণ হওয়ার পর আবার লিখতে হবে মামলা আপিল দরখাস্ত ইত্যাদি বিবাদী পক্ষ আপত্তি না দিলেও খারিজ হইয়া যাইবে। ও মামলা আপিল দরখাস্ত ইত্যাদি বিবাদী পক্ষ আপত্তি না দিলেও খারিজ হইয়া যাইবে। পক্ষ আপত্তি না দিলেও খারিজ হয়ে যাবে, মামলা খারিজ হয়ে যাবে। লেখছি স্যার। আচ্ছা, এখন কথা হইল, আমাদের সামনে প্রশ্ন ছিল ব্যারিড বাই লিমিটেশন, বাংলা কি? তামাদিতে বারিত মোকদ্দমা। বাড়িত এই যে কত তামাদিতে বারিত হইল, এইটা কোথায় রয়েছে? 3 ধারায়। বলছে নির্দিষ্ট সময়ের পরে 3টা বস্তু মামলা আপিল দরখাস্ত দাখিল করলে আদালত খারিজ করে দিবেন। কেন খারিজ করে দিবেন সেটা বলো। মামলা আপিল দরখাস্ত আদালত কেন খারিজ করে দিবেন সেটার উত্তর দাও। এই যে মেয়াদ স্যার বিবাদী পক্ষ আপত্তি না দিলে না না, না তা- ওই যে তারিখ বলছি, উত্তীর্ণ হইল এই যে বললাম না, সময়সীমা। নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হয়ে গিয়েছে, জি অর্থাৎ স্যার। মামলা দায়েরের যে এই প্রথম তফসিলে দেওয়া আছে যে তুমি চুক্তির মোকদ্দমা, তামাদি সময় কত? 1 বছর। তো তুমি 1 বছর শেষ হওয়ার পরে মামলা দায়ের করতে গেছো, আদালত তোমার মামলা কি করবেন? খারিজ করে খারিজ দিবেন। করে কেন খারিজ করে দিবেন? ওই যে প্রথম তফসিলে বর্ণিত সময়সীমা 1 বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ তামাদির বিধান শেষ। তো এখন বিবাদী আপত্তি দিলেও খারিজ, না দিলেও খারিজ, এইটাই বলছে। তাহলে কি তামাদি দ্বারা বারিত হইল কিনা বলো। হ্যাঁ স্যার। এই যে আমরা প্রথম প্রশ্নটা লিখলাম তামাদিতে বারিত মোকদ্দমা, বারিত মানে কি? নিষেধ।
ইংরেজিতে কি বলে? ভ্যারিড বাই লিমিটেশন। ভ্যারিড বাই লিমিটেশন। লিমিটেশন। ভ্যারিড ভ্যারিড মানে কি? বেড়া দেওয়া, বাধা দেওয়া, বারিত করা। আর লিমিটেশন মানে কি? সীমাবদ্ধ। তাইলে আমাদের এই তামাদিতে বারিত এক কথায় উত্তর হবে সুতরাং। লেখো, সুতরাং বলা যায়। সুতরাং বলা যায় মূল মামলা দায়েরের ক্ষেত্রে মূল মামলা দায়েরের ক্ষেত্রে বুঝছো? তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোন মামলা গ্রহণ করিবার ক্ষমতা অত্র আইনে আদালতকে দেওয়া হয় নাই। স্যার কি মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ উত্তীর্ণ কোনো মামলা হওয়ার মূল মামলা দায়েরের ক্ষেত্রে আমাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো মামলা গ্রহণ করিবার ক্ষমতা অত্র আইনে আদালতকে দেওয়া হয় নাই। করিবার ক্ষমতা অত্র আদালতকে অত্র আইনে আদালতকে অত্র দেওয়া হয় নাই। আইনে আদালতকে দেওয়া হয় নাই। ইহাকেই তামাদি দ্বারা বারিত মোকদ্দমা বলা হয়। ইহাকেই তামাদি দ্বারা বারিত মোকদ্দমা বা ভ্যারিড বাই লিমিটেশন বলা হয়। লিখো। ইহাকেই তামাদি গ্রহণের আইনে বারিত মোকদ্দমা বলা হয়। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। দেখছি স্যার। তাহলে ক্লিয়ার আমরা স্যার। এই যে সংজ্ঞাটা লিখলাম, এটা থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম, নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা, আপিল, দরখাস্ত, এই তিনটা জিনিস দাখিল করলে আদালত খারিজ করে দিবেন। কেন খারিজ করে দিবেন এটার উত্তর এখানে আছে নাকি? কারণ হ্যাঁ স্যার। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা গ্রহণের ক্ষমতা এই আইন, তামাদি আইন, আদালতকে দেয় নাই নাকি? তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হইলো কোথায় পাওয়া গেছে? তামাদি আইনের ৩ ধারায়। এই যে ভ্যারিড বাই লিমিটেশন মানে কত? তামাদি আইনের কত ধারা? ৩ ধারা। ৩ ধারা। ইংরেজিটা লিখেছিলা ভ্যারিড বাই লিমিটেশন? দেখছি স্যার। হ্যাঁ, এই যে ৩ ধারায় বলছে মেয়াদ উত্তীর্ণ মামলা গ্রহণের ক্ষমতা আদালতের নাই। এটার বিপরীত কোন ধারা তামাদি আইনে আছে কি? উত্তর তোমরা দাও। এই যে ৩ ধারায় বলল মেয়াদ উত্তীর্ণ মামলা গ্রহণ করা যাবে না, এর বিপরীত কোন ধারা তামাদি আইনে পাওয়া গেছে কিনা সেটা তোমরা জানো কিনা সেটা বলো। জানো? না স্যার, ভুলে গেছি স্যার, জানি আছে না। স্যার। হ্যাঁ বলো স্যার কোনটা, এমনি আছে। বলো। এই যে হ্যাঁ, এটাই বলো। এই যে এত ভুলে গেছে মানে, সে বুঝা পড়ে নাই, এর জন্য ভুলে গেছে। এগুলা বুঝাবুঝি, আইন বুঝে বুঝে, অঙ্কর শাস্ত্রের মতো বুঝে বুঝে পড়তে হয়, এটা ভুলার জায়গা না। তো আমি বললাম মেয়াদ উত্তীর্ণ মামলা আদালত খারিজ করে দিবেন, এটা ধারা কত? ৩। এখন লেখো এই এই ধারার বিপরীত ধারা লেখো। স্যার আদব স্যার। আদাব। 10:30টার সময় জয়েন করছো কেন? স্যার ওই আমার এক স্যারের সাথে একটু কথা বলতেছিলাম। তো তুমি কথা থামাইয়া তুমি ক্লাসের টাইমে ঢুকবা না? আচ্ছা, যাই হোক। এখন ভ্যারিড বাই লিমিটেশন এই কথার অর্থ কি তুমি বলো তো? ভ্যারিড বাই লিমিটেশন হুম, হলো তামাদিতে বাড়িতে আর কি, হ্যাঁ, এটা ধারা কত তামাদি আইনের? তামাদি দ্বারা বাড়িতে। এটা জি এটা স্যার। এটার ধারা কত?
তিন দ্বারা ভেরি গুড। আচ্ছা, এই যে তিন ধারার বিপরীত কোন ধারা তামাদি আইনে আছে কি? বলো। দ্বারার বিপরীত 5 দ্বারা। রাইট, এই রাইট। তো এইটাই লেখো যে এই ধারার বিপরীত ধারা হইল তামাদি আইনের 5 ধারা। লেখো এই কথাটা। জি স্যার। তাইলে মেয়াদ উত্তীর্ণ পর মামলা দায়ের করলে আদালত খারিজ করে দেবেন, এটা হচ্ছে 3 ধারা। 3 দ্বারা, জি স্যার। এই এই যে মামলা খারিজ করে দিবেন, এটার বিপরীত ধারা কত? 5 ধারা, তাই তো? 5 ধারা নাকি? কথা বলতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ এই স্যার। 5 ধারার নাম কি? কন্ডোনেশন অফ ডিলে, ইংরেজিতে লেখো। কন্ডোনেশন অফ ডিলে, বিকল্প মকুব CONDONETION, কন্ডোনেশন অফ ডিলে। দিলে। লিখো, ইংরেজিটা লিখো। 3 থেকে 5-এ চলে গেছি এখন। লিখছি স্যার। হ্যাঁ, এখন 5 ধারায় কি বলেছে দেখো। 5 ধারা মতে দেখো, তাহলে মূল মামলা দায়েরের ক্ষেত্রে, এটা লিখবা না, বুঝো আগে। মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আদালত কোন মামলা গ্রহণ করার ক্ষমতা নাই, 3 ধারা। এর বিপরীত ধারা জি স্যার। হচ্ছে 5 ধারা। 5 ধারায় কি বলেছে? 5 ধারার হেডলাইনটা কি? কন্ডোনেশন অফ ডিলে। কন্ডোনেশন অফ ডিলে। কন্ডোনেশন অফ ডিলের বাংলা কি? বিলম্ব মৌকুব। এটা লিখো। বিকল্প মকুব। বিলম্ব মৌকুব। বিলম্ব বিকল্প মৌকুব। নাই, বিলম্ব। বিলম্ব। লেখো, এই কন্ডোনেশন অফ ডিলের ইংরেজিটার পাশে লেখো বিলম্ব মৌকুব। বিলম্ব মকুব। এখন দেখো, আগেরটা ছিল কি? ভ্যারিড বাই লিমিটেশন। এখন ভ্যারিড বাই লিমিটেশন বুঝার পর তোমার সামনে আসলো কি? কন্ডোনেশন অফ ডিলে। ডিলে। একটি 3 ধারার বিপরীত 5 ধারা। 5 ধারায় কি বলেছে? এখন একটু হেডলাইন, একটু 2 লাইন লিখতে হবে। লেখো, 5 ধারা মোতাবেক, হ্যাঁ লেখো, আপিল দায়েরের ক্ষেত্রে আপিল দায়ের করিতে যুক্তিসঙ্গত কারণে কয়েকদিন বিলম্ব হইলে কোনো অসুবিধা হইবে না। প্রথমে এই কথাটা বলা হইল, আপিল দায়ের করিতে যুক্তিসঙ্গত কারণে কয়েকদিন বিলম্ব হইলে কোনো অসুবিধা হবে না। বলো, লিখছো এটা? আমার বলার স্যার সঙ্গে আরেকবার সঙ্গে লেখা বলেন শেষ স্যার। করতে হবে। স্যার আরেকবার বলেন স্যার, একবার বলেন স্যার। তো নাজিয়া বলো যদি লিখে থাকো। স্যার, আপিল দায়েরের ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণে কয়েকদিন দেরি হলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কেন? কারণ। লেখো, এরপরে লেখো কারণ। লিখছো? জি স্যার, কারণ বলেন। কারণ কি? কারণ এখানে লেখো, কারণ তামাদি আইনের সরি 5 ধারা মতে। এখন লেখো, কারণ তামাদি আইনের 5 ধারা মতে লেখছো? আওয়াজ দিতে হবে। তামাদি জি আইনের স্যার, 5 তামাদি ধারা আইনের 5 ধারা মতে নিম্নলিখিত কার্যক্রমের ক্ষেত্রে তামাদি মৌকুফের বিধান প্রযোজ্য হইয়া থাকে। নিম্নলিখিত এ- নিম্নলিখিত কার্যক্রমের ক্ষেত্রে তামাদি মৌকুফের বিধান প্রযোজ্য হইয়া থাকে, যেমন লেখছো?
1 আপিলের ক্ষেত্রে, 2 স্যার রিভিশনের ক্ষেত্রে, 3 রিভিউর ক্ষেত্রে, 4 আপিলের অনুমতি লাভের দরখাস্তের ক্ষেত্রে, 5 অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে। অর্থাৎ 5 ধারা 5 বিষয়বস্তু 5 এই 5 ধারায় এই 5টি ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিধান প্রযোজ্য হয়। তবে অবশ্যই ইহা মূল মামলার ক্ষেত্রে নহে। এর জন্যই বলছে প্রথমে আপিল দায়ের করিতে। আর 3 ধারায় বলেছে মূল মামলা দায়েরের ক্ষেত্রে। তাহলে 3 ধারা প্রযোজ্য হবে মূল মামলার ক্ষেত্রে আর 5 ধারা প্রযোজ্য হবে আপিল দায়েরের ক্ষেত্রে। আপনি দাঁড়াবেন। তাহলে ব্যারেড বাই লিমিটেশন প্রযোজ্য হবে কি মূল মামলার ক্ষেত্রে আর কন্ডোনেশন অফ ডিলে কোথায় প্রযোজ্য হবে আপিলের ক্ষেত্রে। দাঁড়াবেন। এই 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 কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, না হইলে পড়বো ভুলবো কিছুই বুঝলাম না ভুলে গেছি স্যার এই প্রশ্নের উত্তর এইভাবে আসবে। বোঝা গেল? বুঝছি স্যার। এখন নাজিয়া বলো ব্যারেড বাই লিমিটেশন আর কন্ডোনেশন এন্ড ডিলের মধ্যে পার্থক্য কি? স্যার ব্যাড বাই লিমিটেশন হচ্ছে মূল মামলার ক্ষেত্রে আর কন্ডোনেশন অফ ডিলে হচ্ছে আপিলের আপিলের ক্ষেত্রে। ক্ষেত্রে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, আবেদনকারীর মারাত্মক গাফলতির জন্য বহুদিনের তামাদি আদালত মানবিক কারণে মওকুফ করিতে পারেন কি? অর্থাৎ কন্ডোনেশন অফ ডিলে মানবিক কারণ প্রয়োগ করলে কি আদালত মঞ্জুর করিতে পারেন? উত্তর কি হবে? এটা একটা এমসিকিউ। স্যার এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা না? হ্যাঁ, অবশ্যই বিবেচনামূলক ক্ষমতা কন্ডোনেশন অফ ডিলে। আমরা বলবো যে কন্ডোনেশন অফ ডিলে বিবেচনা করতে গেলে আদালত যথেষ্ট কারণ উত্থাপন করিতে হয়, সাফিসিয়েন্ট কজ বিবেচনা করবেন। মানবিক কারণকে যদি আদালত সাফিসিয়েন্ট কজ হিসাবে বিবেচনা করেন তাহলে করিতে পারেন। এটা সম্পূর্ণ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। স্বেচ্ছাধীন ক্ষমতা। হ্যাঁ, নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে আমরা এখানে যে জিনিসটা আরেকটা উদ্ভব হইল, ব্যারেড বাই লিমিটেশনের মূল মামলার ক্ষেত্রে এটা আপিলের ক্ষেত্রে, কিন্তু এইখানে একটা আরেকটা পয়েন্ট বাইর হলো সাফিসিয়েন্ট কজ। কজ। কন্ডোনেশন অফ ডিলে মঞ্জুর করার জন্য আদালত কি বিবেচনা করিবেন? প্রশ্ন হইল এটা। উত্তর হবে আদালত সাফিসিয়েন্ট কজ বিবেচনা করিবেন। এখানে কোনো মানবিক কারণ অন্তর্ভুক্ত করা হয় নাই, শুধু বলা হয়েছে বিলম্ব মওকুফের জন্য সাফিসিয়েন্ট কজ। সাফিসিয়েন্ট কজের বাংলা কি? যথেষ্ট যথেষ্ট কারণ। যথেষ্ট কারণ। কারণ। তাইলে আমরা তামাদি আইনের বিলম্ব মওকুফ মোকাবেলা করার জন্য আদালতে কি প্রমাণ করিতে হইবে? যথেষ্ট কারণ যথেষ্ট কারণ। প্রমাণ করিতে হইবে যে বিলম্ব হওয়ার জন্য আমার যথেষ্ট কারণ ছিল, সাফিসিয়েন্ট কজ ছিল, আদালত সন্তুষ্ট চিত্তে সেটা গ্রহণ করিতে হইবে। তাহলে 3 এবং 5 দ্বারা বুঝতে অসুবিধা নেই না স্যার। নাকি? এখন একটা প্রবলেম লেখো, প্রবলেম লেখো। করিম লেখো সমস্যা, করিম আপনার নিকট আসিয়া এক রায়ের বিরুদ্ধে আপিল করিতে চায়। করিম ধরো একজন ব্যক্তির নাম, করিম আপনার নিকট আসিয়া এক রায়ের বিরুদ্ধে কি করতে চায়? আপিল করতে চায়। এইভাবে লেখো এটা। এবং বলে যে গুরুতর অসুস্থতার কারণে সে ইতিপূর্বে আসিতে পারে নাই। এতটুকু লেখা হয়েছে, সাউন্ড দিতে হবে তো। এবং গুরুতর গুরুতর অসুস্থতার কারণে সে ইতিপূর্বে আসিতে পারে নাই। নাজিয়া কি কারণে লিখতেছো? সে
জি স্যার। স্যার গুরুতর কারণে আসতে পারে না। এর আগে কি বলছেন করিম কি নিয়ে আসতে চায়? করিম আপনার নিকট আসিয়া এক রায়ের বিরুদ্ধে আপিল করিতে চায় এবং বলে যে গুরুতর অসুস্থতার কারণে সে ইতিপূর্বে আসিতে পারে নাই। বুঝছি আপনি স্যার। দেখেন যে আপিল দায়ের করার সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হইয়া গিয়াছে এবং স্যার এবং আপনি এটা লিখছো, আপনি দেখেন যে আপিল দায়ের করার সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হইয়া গিয়াছে, লিখছো? দেখেন যে তো তোমরা তো এত স্লো, আমরা তো এইভাবে পড়াইতে পারবো না। এটা মানে 4-5 এর হাই স্কুলের ছাত্রদের মতো আরম্ভ হইছে। আপনি দেখেন যে আপিল দায়ের করবার সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হইয়া গিয়াছে এবং তাহার আপিল তামাদি হইয়া গিয়াছে। আপনি কোন আইনের বলে তামাদি সীমা বৃদ্ধির আবেদন করিতে পারেন? আপনি কি কোন আইনের বলে, আপনি কোন আইনের বলে তামাদি সীমা বৃদ্ধির আবেদন করিতে পারেন? সমস্যাটা কি বুঝতে পেরেছো? ঘটনা কি ছিল আমি আবার বলি, জি স্যার তোমাদের লেখার জি সঙ্গে বুঝতে মিলাও। পারছি। করিম, মনে করো তুমি একজন লয়ার, তোমার কাছে একটা ক্লায়েন্ট এসছে, তার নাম হইল করিম। করিম আমার নিকট আসিয়া এক রায়ের বিরুদ্ধে আপিল করিতে চায় এবং বলে যে গুরুতর অসুস্থতার কারণে সে ইতিপূর্বে আসিতে পারে নাই। আমি দেখি যে আপিল দায়ের করার সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হইয়াছে, তাহার আপিল তামাদি হইয়া গিয়াছে। আপিল করতেছিল, গুরুতর অসুস্থ ছিল, করতে পারে নাই। আমি তার কাগজ দেখে দেখলাম তার তামাদি সীমা অতিক্রম হয়ে গিয়েছে। এখন আমি একজন আইনজীবী হিসেবে কোন আইনে তামাদি সীমা বৃদ্ধির আবেদন করিতে পারি কি? তামাদি আইনের কোন বিধান মোতাবেক তামাদি সীমা বৃদ্ধির আবেদন করিতে পারি কি? প্রশ্ন হইল একটা। এরপরে হইল কিভাবে করব এবং এটা কিছু বুঝতে পারছো কিনা সেটা বলো। জি স্যার বুঝতে পারছি। তাহলে এটা কি বুঝছো বলো তো? স্যার এটা হচ্ছে ও তো সাফিসিয়েন্ট কজ আছে, সে হচ্ছে পাঁচ পাঁচ ধারায় সে হচ্ছে করতে পারবে, বিলম্ব মওকুফের আবেদন করতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা এটা প্রথমে পয়েন্ট লিখবো। হ্যাঁ, 1908 সালের তামাদি আইনের 5 ধারা মোতাবেক বিলম্ব মওকুফের আবেদন করিতে হইবে নাকি? 1908 সালের তামাদি আইনের 5 ধারা মতে কিসের আবেদন করিতে হইবে? বলো। বিলম্ব মওকুফের ওটা আবেদন এটা করতে এইভাবে লাইনটা লেখো। এই সমস্যার ক্ষেত্রে এই সমস্যার ক্ষেত্রে 1908 সালের তামাদি আইনের 5 ধারা মতে বিলম্ব মওকুফের আবেদন করিতে হইবে। 1 নাম্বার পয়েন্ট। এটা লেখা হইছে? 3 বার বলছি। এখন এখানে তোমরা কেউই কথা বলতেছো না, তো আমি তো বুঝতে পারছি না কোথায় থামছো কোথায় ধরছো। স্যার এটা লিখছি তো 1908 সালের তামাদি আইনের 5 ধারায় হচ্ছে বিলম্ব মওকুফের আবেদন করতে পারবেন। এরপরে লেখো 2 নম্বরে, এক্ষেত্রে আপিলকারীকে আপিলকারীকে আদালতকে সন্তুষ্ট করিতে হইবে যে নির্ধারিত তারিখে আপিল দাখিল না করার যথেষ্ট কারণ ছিল। আদালতকে সন্তুষ্ট করিতে হবে যে নির্ধারিত তারিখের মধ্যে আপিল দাখিল না করিবার যথেষ্ট কারণ ছিল। আচ্ছা,
সেইখানে এই প্রথমটা এই এ সে যখন তোমার সঙ্গে কথা বলে সে একটা কথা বলেছে যে গুরুতর অসুস্থ ছিল। তাই না? হ্যাঁ স্যার। ৩ নম্বর পয়েন্টে লেখো, তামাদি সময়সীমা বৃদ্ধির জন্য অসুস্থতার প্রমাণস্বরূপ গুরুতর অসুস্থতার প্রমাণস্বরূপ আমাদের ডাক্তারি সময়সীমা ব্যবস্থাপত্র বৃদ্ধির জন্য ডাক্তারি ব্যবস্থাপত্র সংযুক্ত করিতে হইবে। গুরুতর অসুস্থতার প্রমাণস্বরূপ তামাদি সময়সীমা বৃদ্ধির জন্য গুরুতর অসুস্থতার প্রমাণস্বরূপ ডাক্তারি ব্যবস্থাপত্র মানে প্রেসক্রিপশন, ডক্টর প্রেসক্রিপশন কি করতে হবে? উপস্থাপন করিতে হইবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আমাদের এই যে একটা প্রবলেম, সামান্য প্রবলেম যে তোমার সামনে এসছে, আমাদের প্রথমে বিবেচনা করতে হবে এটা মামলাটা কি ধরনের। আমরা প্রথমেই এখানে বলে দিয়েছি এটা আপিল করতে চায়। তাহলে এটা কি মূল মামলা? মূল মামলা না। তো মূল মামলা না হইলে আমার এখানে ৩ ধারা আসলো না। তাইলে এটা বলেছে আপিল করতে চায়। কত ধারা প্রয়োগ করব? ৫ ধারা প্রয়োগ করব। ৫ আচ্ছা, ধারা কয়টি বস্তু? ৫ টি বস্তু। এর মধ্যে আপিল পাঁচটি। একটা বস্তু। আপিল একটা ম্যাটার। সেইখানে বলেছে আপিল করতে চায় কিন্তু তার তামাদি সীমা শেষ হয়ে গেছে। তো তামাদি বৃদ্ধি করতে হলে তার সাফিসিয়েন্ট কজ দেখাতে হবে। সে বলেছে গুরুতর অসুস্থ। আদালত বিবেচনা করার জন্য আমি ডাক্তারি সার্টিফিকেট সংযুক্ত করে দিলাম। আদালত যদি সন্তুষ্ট হন তখন কি করবেন? আমার তামাদি সীমা বৃদ্ধি করে দিয়ে দিতে পারেন। এখন আমি এই যে কন্ডোনেশন অফ ডিলে কি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। বুঝা গেল? জি স্যার। এরপরে এখন আমরা পড়ব, এটা হলো কি কতগুলো জিনিস এখানে বলা হয়েছে। প্রবলেমটারে কেমনে আইডেন্টিফাই করতে হবে, মানে যে সংজ্ঞাগুলো যদি আমরা সঠিকভাবে না পড়ি তাহলে এটা আমরা পরেও কিছুই বুঝতে পারবো না। আচ্ছা, এইখানে আমরা পড়েছিলাম তামাদি আইনগত অযোগ্যতা, লিগ্যাল ডিসেবিলিটি। ধারা কত? বলো। লিগ্যাল ৬ ডিসেবিলিটি, হ্যাঁ, ধারা ধারা ৬। ৬ হ্যাঁ, লিগ্যাল ডিসেবিলিটি বলতে আমরা কি বুঝি সেটা বলো। আইনগত অযোগ্যতা বলতে কি? আইনগত হ্যাঁ, অযোগ্যতা। হ্যাঁ, সেই আইনগত অযোগ্যতার বিষয়বস্তু কয়টি? ৩ টি। ৩ টি। আইনগত অযোগ্যতার বিষয়বস্তু হচ্ছে ৩ টি। কি, কি সেটি? বলো। মাইনর, স্যার নাবালক, মাইনর মাইনর, অ্যাবসেন্ট আর অ্যা হচ্ছে জড়বুদ্ধি বা ইংরেজিতে নির্বোধ। বলি ১ম এ। মাইনর ইন মাইনর, ইন অ্যাবসেন্ট অ্যান্ড ইডিয়ট। অ্যাবসেন্স নাই। মাইনর অ্যাবসেন্ট, ইনসেন্স। মাইনর ইনসেন্স, ইনসেন্স। অ্যাবসেন্স কি? অ্যাবসেন্স এর বাংলা কি আবার? এটা বল। অ্যাবসেন্ট না তো স্যার অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট না, ইনসেন্স। ইনসেন্স। আইএনইন এসএএনসিই। ইনসেন্স হ্যাঁ, জড়বুদ্ধি। হ্যাঁ, ইনোসেন্স, ইনোসেন্স। হ্যাঁ, আমরা বলি না ইনোসেন্স, ইনসেন্স। এরপরে ইডিয়ট, ইডিয়ট মানে কি? এই ৩ টা ইংরেজি নাম মাথায় রাখবো। মাইনর, ইনোসেন্স, ইডিয়ট মানে কি? নাবালক, ইনসেন্ট উন্মাদ, জড়বুদ্ধি। এটা হচ্ছে স্যার আমার হ্যাঁ, লিখে ফেলো INSANCE। না INSANE। এনই নাই, NCE। আই এন ইন এস এ এন সি ইনসেন্স। হ্যাঁ, এই লিগ্যাল ডিসেবিলিটির বিষয়বস্তু হচ্ছে ৩ টি। এই ইংরেজিতে প্রথমে বলবা, এরপরে বাংলাতে বলতে হবে। নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি। আচ্ছা, এই যে এখানে বলছে অযোগ্যতা, আইনগত যোগ্যতার অভাব। কোন কাজ করিতে আইনগত যোগ্যতার অভাবকে বলে আইনগত অযোগ্যতা বা লিগ্যাল ডিসেবিলিটি। এখন যদি এমসিকিউ তে আসে লিগ্যাল ডিসেবিলিটি বলতে কি বুঝো? এই কথাটা বলতে হবে। কোন কাজ করিতে আইনগত যোগ্যতার অভাবকে আইনগত অযোগ্যতা বলে। হ্যাঁ?
আইনগত অযোগ্যতার ব্যক্তির ফলাফল সম্পর্কে তামাদি আইনের কত ধারায় বিধান বর্ণিত হইয়াছে? উত্তর কি হবে বলো? উত্তর দাও স্যার তাড়াতাড়ি। 6 ধারায়। হ্যাঁ, তো 6 ধারায় বলছে এই 3 ধরনের লোক যদি আইনগতভাবে অযোগ্য হয়ে পড়ে তাহলে 6 ধারার উপধারা কয়টি বলো এখন? উপধারা 4টি। 4টি। এই উপধারা কি? 6 কি বলছে? যে কোনো অযোগ্যতা দ্বারা আক্রান্ত হলে তার অবসান না হওয়া পর্যন্ত ফলাফল কি? অবসান না হওয়া তামাদি গণনা স্থগিত স্থগিত থাকিবে। থাকবে। আচ্ছা, স্থগিত হ্যাঁ, এটা হলো 6 ধারা। 6 ধারায় কি বলেছে? একটি অযোগ্যতা অবসানের পূর্বে আরেকটি অযোগ্যতার দ্বারা আক্রান্ত হলে অবসানের কারণে একটা তামাদি গণনা কি হবে? আক্রান্ত হইলে স্থগিত থাকবে। একটি স্থগিত হবে। গণনা হ্যাঁ, থাকবে। একটি অযোগ্যতা অবসানের পূর্বে আরেকটি অযোগ্যতা দ্বারা আক্রান্ত হলে পরের অযোগ্যতা অবসান না হওয়া পর্যন্ত তামাদি গণনা স্থগিত থাকবে। 6 কি বলেছে? অযোগ্যতা অবসানের অযোগ্যতায় পূর্বে আক্রান্ত ব্যক্তি মারা গেলে তার বৈধ প্রতিনিধির কাছে কি হবে? প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। হ্যাঁ, আইনানুগ প্রতিনিধি তার বৈধ তামাদি আইনের প্রতিনিধি নির্দেশনার মোকদ্দমায় বা দাখিল করিতে পারিবে, অর্থাৎ প্রতিনিধির কাছে হস্তান্তর হবে, তাই তো? আচ্ছা, জি স্যার। এখন বৈধ প্রতিনিধিও যদি আইনগত অযোগ্যতায় আক্রান্ত হয় 6 তাহলে 6 1 এবং 2 দ্বারা উপধারা প্রযোজ্য হবে। তো এই আমরা এখানে লিগ্যাল ডিসেবিলিটিতে পাইলাম আইনগত যোগ্যতার বিষয়বস্তু 3টি, কিন্তু তার উপধারা কয়টি? 4টি। 6-1, 6-2, 6-3, 6-4। এই যে 4টা পয়েন্ট এটা বুঝতে হবে মাথায় ভালোভাবে। তাইলে 6 ধারার বিধান প্রযোজ্য হবে কোথায়? মূল মামলা ও ডিক্রি জারিতে। 6 ধারার বিধান প্রযোজ্য হবে না কোথায়? 5 ধারার কন্ডোনেশন অফ ডিলেতে 6 ধারার বিধান প্রযোজ্য হবে না। এখন যদি বলে তামাদি আইনের প্রথম তফসিলে বর্ণিত তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দাখিলকৃত মামলার আইনগত ফলাফল কি? উত্তর কি হবে বলো? খারিজ হয়ে যাবে। খারিজ। এখন যদি বলে তামাদি আইন কি ধরনের আইন? তামাদি আইন কি স্বয়ংসম্পূর্ণ আইন? উত্তর কি হবে? তামাদি আইন স্বয়ংসম্পূর্ণ আইন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, হ্যাঁ, এরপরে আমরা চলে যাব কম্পাউন্ডেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। এর অর্থ কি এখন বলো দেখি? কম্পাউন্ডেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। সময়ের অবিরাম চলন। স্যার একাধিক ব্যক্তি বাদী বা বিবাদী বা দরখাস্তকারীর ক্ষেত্রে। ওরে, এটা তো পড়াই লিখি, আগেই তো পড়াইছি আমি, আগে গেছে। হ্যাঁ, দরখাস্ত হইলে এই ক্ষেত্রে কি হবে? 7 ধারা। একাধিক বাদী থাকতে পারে, বিবাদী থাকতে পারে। এখন সকলেই যদি অযোগ্যতায় থাকে তাহলে তামাদি গণনা স্থগিত থাকবে। আর সকলের মধ্যে যদি কোনো একজন সুস্থ থাকে সকলের পক্ষে সেই একজন মামলা করিতে হইবে, সেক্ষেত্রে তামাদি গণনা কি হবে? চলমান থাকবে। এটার 2টা স্টেপ কিন্তু। চলমান তামাদি গণনা মানে যদি কোনো একজন সুস্থ থাকে তাহলে সে মামলা করবে, তামাদি গণনা স্থগিত হবে না। আর যদি সকলেই অযোগ্য হইয়া পড়ে তখন তামাদি গণনা কি হবে? স্থগিত থাকবে। আর 8 ধারায় স্থগিত বলছে, থাকবে। হ্যাঁ, ব্যতিক্রম 8 ধারা বলেছে কি বলেছে? যে 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 স্পেশাল তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার বলো পর সাবধানে। সম্পূর্ণ অযোগ্যতার মধ্যে যদি কোনো ব্যক্তি তামাদি কাল অতিক্রম করে তামাদি মেয়াদ শেষ হওয়ার পর সময় পাবে 3 বৎসর। এবং 5 এবং 6 ধারার বিধান 6 এবং 7 ধারার বিধান অগ্রকয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন আমরা বলেছি কম্পাউন্ডেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন এর অর্থ কি বলো? বাংলা অর্থ বলো।
কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। বলো, এখন তো কেউ বলতেছে না দেখি। এ তো ইংরেজিতেও পড়ছে নাজিয়া। কম্পিউটেশন স্যার অফ স্যার পিরিয়ড, সময়ের অবিরাম চলন। না কম্পিউটেশন অফ পিরিয়ড মানে কি? সময়ের গণনা। কম্পিউটেশন, কম্পিউটেশন অফ গণনা। পিরিয়ড, পিরিয়ড মানে সময়, আর কম্পিউটেশন হলো গণনা করা। কার সময় গণনা করবে? লিমিটেশন। তামাদি আইনের মেয়াদ গণনা, তামাদি আইনের মেয়াদ আমাদের গণনা। সময় গণনা। ইংরেজিটা লিখো, বাংলাটা মেয়াদ লিখো, গণনা। এই ইংরেজি ওয়ার্ড লইয়া তোমাদের পরীক্ষার মধ্যে উল্টাপাল্টা লাগবে। কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশনের বাংলা হচ্ছে তামাদি আইনে মেয়াদ গণনা। গণনা। হ্যাঁ, এখন বলো মেয়াদ, তামাদি মেয়াদ গণনা বলতে কি বুঝো? এটা আগে শিখো। তামাদি মেয়াদ গণনা বলিতে কি বুঝো এটা লিখো। ওইটারই ইংরেজি হচ্ছে কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। লিমিটেশন। বলো, লিখছো এটা? হ্যাঁ স্যার। লেখো, তামাদি আইনে মেয়াদ গণনা বলিতে নির্দিষ্ট বা নির্ধারিত সময়সীমা বুঝায়। তামাদি আইনে মেয়াদ গণনা বলিতে নির্দিষ্ট বা নির্ধারিত সময় সীমা বুঝায়। এটা আগে বুঝতে হবে। মেয়াদ গণনা মানে কি, নির্দিষ্ট বা নির্ধারিত কি? বলো, উত্তর দাও। নির্দিষ্ট বা নির্ধারিত সময়সীমা বোঝায়। হ্যাঁ, তাহলে নির্দিষ্ট সময়সীমাকে কি বলে? তামাদি মেয়াদ গণনা। তাহলে নির্ধারিত তামাদি মেয়াদ সময়কে কি বলে? তামাদি কাল। এখন লেখো, নির্ধারিত সময়কে তামাদি কাল বলা হয়। কি বলা হয়? বলো। তামাদি কাল বলা হয়। আচ্ছা, তামাদি নির্ধারিত কাল, সময়। এখন এক কথায় যদি বলে তামাদি কাল কি, তখন উত্তর কি হবে? বলো। নির্ধারিত সময়। হ্যাঁ, নির্ধারিত সময় কাল, এটা থামলে হবে না। নির্ধারিত সময় কে, নির্ধারিত সময়কে তামাদি কাল বলে। যদি বলে তামাদি কাল কি, তো উত্তর হবে নির্ধারিত সময়কে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে এই যে নির্ধারিত সময়কাল আর তামাদি মেয়াদ গণনা, এটা শুরু হয়েছে কোথায়? কোথায় পাওয়া যায় তামাদি আইনের? এটা উত্তর দাও, তোমরা উত্তর দাও। তামাদি আইনের মেয়াদ গণনা বলিতে নির্দিষ্ট নির্ধারিত সময়সীমাকে বোঝায়। এই যে তামাদি আইনের মেয়াদ গণনা, এই মেয়াদ গণনা তামাদি আইনের কোথায় পাওয়া যায়? উত্তর দাও। স্যার 12 থেকে 25 ধারায়। না না, 1908 সালের তামাদি আইনের 25 প্রথম ধারায় তফসিলে পাওয়া যায়। 1908 সালের তামাদি আইনের, এটা লেখো, প্রথম তফসিলে পাওয়া যায়। এই যে তামাদি মেয়াদ গণনা, এই মেয়াদগুলা কোথায় দিয়ে রাখছে? প্রথম তফসিলে। এই স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বুঝাচ্ছি একবারে হাই স্কুলের স্টুডেন্টের মতো। তামাদি মেয়াদ গণনা কি শিখাইলাম, এরপরে বলতেছি তামাদি মেয়াদ গণনা কোথায় পাওয়া যায়? 1908 সালের তামাদি আইনের প্রথম তফসিলে পাওয়া যায়। তামাদি মেয়াদ গণনা 1908 সালের প্রথম তফসিলে পাওয়া যায়। এখন এখন তিনটা দিন, হ্যাঁ, এখন তিনটা ওয়ার্ড লেখো। কারণ উদ্ভব, দায়ের করিবার অধিকার,
তামাদিকাল। এই ৩ টা বাংলা ওয়ার্ড 1, 2, 3 হিসাবে লেখো। লেখছো? পরিবার অধিকার কারণ উদ্ভব, মোকদ্দমা দায়ের করিবার অধিকার, অধিকারের জন্ম, কারণ উদ্ভব, অধিকার জন্ম, তামাদিকাল। এই ৩ টা ওয়ার্ড লিখো। এই ৩ টা ওয়ার্ড কিন্তু এখানে সম্পর্কিত। একে বলে প্রথমটা হচ্ছে কজ অফ অ্যাকশন, কারণ উদ্ভব। আর রাইট টু সুট, রাইট টু ইনস্টিটিউট অফ সুট। এরপরেরটা হচ্ছে তামাদিকাল, কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। এই ৩ টা ইংরেজি বাংলা ওয়ার্ড, ৩ টা ইংরেজি ওয়ার্ড হবে। কারণ উদ্ভব ইংরেজি কি? কজ অফ অ্যাকশন। মোকদ্দমা দায়ের করিবার অধিকার জন্মে, এটার ইংরেজি কি? ইনস্টিটিউশন অফ শুট। ইনস্টিটিউশন অফ শুট। আর আর তামাদিকাল ইংরেজি কি? কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। লেখছি স্যার। এখন এখন একটা মোটা দাগে বাংলা একটা লাইন লিখো। যখন মোকদ্দমা দায়ের করিবার কারণ উদ্ভব হয়, যখন মোকদ্দমা দায়ের করিবার কারণ উদ্ভব হয়, একজন আরেকজনকে বলে দাও, চুপচাপ থাকো কেন ৩ জনই? কারণ বলো। উদ্ভব হয়, যখন মোকদ্দমা দায়ের করিবার কারণ উদ্ভব হয়, ঠিক সেই সময়েই ঠিক সেই সময়ে উম মোকদ্দমা দায়ের করিবার অধিকার জন্মে। মোকদ্দমা হ্যাঁ, দায়ের হ্যাঁ। করিবার অধিকার জন্মে। আর তামাদিকালও ঠিক সেই সময় হইতেই শুরু হয়। তামাদিকাল ঠিক সেই সময় তামাদিকাল হইতেই শুরু হয়। দেখো তো এই লাইনটা পরে বুঝছো কিনা ৩ জনে? দেখো। সেই সময় হতে শুরু হয়। দেখো লেখছি তো স্যার। দেখো তো পরে বুঝছি দেখো স্যার। তো ৩ জনে বুঝো কিনা? বলছে কি যখন মোকদ্দমা দায়ের করিবার কারণ উদ্ভব হয়, অর্থাৎ তোমার সামনে যখন এমন একটা পরিস্থিতি হইলো, এমন একটা ঘটনা হইলো, সেই ঘটনার ফলাফলটা কি? মোকদ্দমা করা। এই ঘটনার ফলাফল কি? মোকদ্দমা করা। এই মোকদ্দমা করা ইংরেজি কি? কজ অফ অ্যাকশন। মোকদ্দমার কারণ, মানে তোমাকে অ্যাকশন। মোকদ্দমা করার কারণ তৈরি হইলো। এটার নাম কজ অফ মোকদ্দমার কারণ অফ হচ্ছে কজ অফ অ্যাকশন। অ্যাকশন। আর যখনই কজ অফ তোমার অ্যাকশন। কজ অফ অ্যাকশন তৈরি হইলো, তখন রাইট অফ সুট নাকি রাইট অফ ইনস্টিটিউট অফ সুট বলে রাইট পরে। টু ইনস্টিটিউট ইনস্টিটিউট, রাইট টু ইনস্টিটিউট অফ সুট। জি হ্যাঁ। স্যার, রাইট টু ইনস্টিটিউট অফ তাইলে সুট। কজ অফ জি স্যার। অ্যাকশনের জন্ম হইলো তোমার গালে একজনে চর মারলো, এটাতে হয় না। তোমার পা ভাঙ্গা দিছে, এটাতে কি হইলো? কজ অফ অ্যাকশন তৈরি হইলো। এই কজ দেখাইয়া তুমি কি করতে পারো? ইনস্টিটিউট অফ সুট করতে পারো নাকি? আর ইনস্টিটিউট সুট মানে মামলা করার অধিকার হইল। জি জি স্যার। স্যার। অধিকার যখন জন্ম নিল, তখন সঙ্গে সঙ্গে আবার সময়সীমাও আসলো। পাও বাংলো ২৪ সালের মার্চ মাস, এই ২৫ জানুয়ারিতে। তখন তুমি কি আর মামলা দায়ের করবা ২৭ জানুয়ারিতে নাকি? এটা হবে না। এই যে তামাদিকাল, এই কথাটাই বলছে যে যখন তোমার কজ অফ অ্যাকশন হইল, কজ অফ অ্যাকশন থেকে ইনস্টিটিউট অফ সুট হইল, ইনস্টিটিউট অফ সুট হওয়ার সঙ্গে সঙ্গেই কি শুরু হয়ে গেল? পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ লিমিটেশন, পিরিয়ড অফ লিমিটেশন শুরু হয়ে গেল। এই পিরিয়ড অফ লিমিটেশন মানে কি? তামাদিকাল। আমি এই ৩ টা কথা বলছি এই জিনিসটা বোঝানোর জন্য যে তামাদি মেয়াদ গণনা কি। তাহলে তামাদি মেয়াদ গণনা এই যে হইল, যখন মামলা করার অধিকার জন্মিল, তখন থেকেই তোমার তামাদি মেয়াদ গণনা শুরু হবে।
এখন এটা হলো সাধারণ নিয়ম। কিন্তু যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যায়, মাইনর হইয়া যায়, জড়বুদ্ধি হইয়া যায়, তখন তার মধ্যে কি তৈরি হবে? লিগ্যাল ডিসেবিলিটি তৈরি হবে। এই লিগ্যাল ডিসেবিলিটি যদি তৈরি হয়, তামাদি গণনা কি হবে? স্থগিত থাকবে। কেন স্থগিত থাকবে? এই যে তুমি যে মামলা যোগ্য করতে হবে। চাচ্ছ, তুমি যদি যোগ্য না হও তাহলে মামলা করতে পারবা না। তাহলে তাহলে এই ডিসেবিলিটি কোথায় প্রয়োগ করতে হয় বোঝা গেল? বুঝছি স্যার। মানে নিজে নিজে আবার চিন্তা করবা জি স্যার। পড়া শেষে যে কজ অফ অ্যাকশন হইল, এই কজ অফ অ্যাকশন ধইরা তুমি মামলা দায়ের করতে গেলা। যখনই তুমি মামলা দায়েরের ক্ষমতা লাভ করলা, তখন থেকেই তোমার তামাদি শুরু হইল। কিন্তু বাধা কোথায়? তুমি যোগ্য হইলে মামলা করতে পারবা, অযোগ্য হইলে যোগ্যতা অর্জন করে পরে মামলা দায়ের করবা। এইটার নাম হচ্ছে তামাদি। এই যে পিরিয়ড অফ লিমিটেশন, পিরিয়ড অফ লিমিটেশন, সময় গণনা। এই যে সময় গণনা, পিরিয়ড অফ লিমিটেশন, তামাদি আইনের কোথায় রয়েছে? আমাদের প্রশ্ন এইখানে। এই প্রশ্ন আসার জন্য আমি এতগুলো জিনিস পড়িয়েছি। এখন লেখো, পিরিয়ড অফ লিমিটেশন সংক্রান্ত ধারা তামাদি আইনের 12 থেকে 16 ধারায় বিধান বর্ণিত হইয়াছে। পিরিয়ড অফ লিমিটেশন হুম। সংক্রান্ত মানে পিরিয়ড অফ লিমিটেশন আরেকটু লিখতে হবে। মানে এক্সক্লুডেড, আমরা বলি ইংরেজি একটা ওয়ার্ড আছে ইনক্লুডেড, বাংলা কি বলতো? ইনক্লুডেড বাংলা কি? আর স্যার। এক্সক্লুডেড বাংলা কি বলো? পারো? পারো না। আমরা স্যার ইনক্লুডেড মানে হচ্ছে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, আসছে, হ্যাঁ সেন্স আসছে, বলো। ইনক্লুডেড বলে, আরে আমাকে ইনক্লুড করে কথা বললো স্যার, মানে কি তোমারে অন্তর্ভুক্ত করলো? অন্তর্ভুক্ত করা। হ্যাঁ অন্তর্ভুক্ত করা। অন্তর্ভুক্ত করা। জানেন স্যার, আমারে অন্তর্ভুক্ত করে কথা বলছে। এই আমারে অন্তর্ভুক্ত ইংরেজি হচ্ছে কি? জি স্যার। ইনক্লুড। ইনক্লুড। আমারে ইনক্লুডেড। আমারে বাদ দিয়া কথা বলছে স্যার, এটার ইংরেজি কি? এক্সক্লুডেড নাকি? এক্সক্লুড। হ্যাঁ। তামাদি আইনের কোন কোন ধারা, স্যার। ধারা হইতে তামাদির মেয়াদ গণনা বাদ যাবে? তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ দেওয়া দিন সমূহ, মানে তামাদি যে এই যে তামাদি গণনা আমরা বললাম না যে শুরু হইলো, এই তামাদি গণনা থেকে কোন কোন দিন বাদ দেওয়া যাবে, এটার ইংরেজি হইলো এক্সক্লুডেড ইন কম্পিউটিং লিমিটেশন। এক্সক্লুডেড ইন কম্পিউটিং লিমিটেশন, the days which are excluded in computing limitation। এটা ইংরেজিটা কেন পড়াচ্ছি? প্রশ্নগুলো ওই মানের আসবে এর জন্য। The days which are excluded, লেখো, the days which are excluded বানানটা EXCLUDED, excluded in computing limitation। তা বলছে এটার উত্তর হবে এই যে কোন কোন দিন তামাদি মেয়াদ থেকে বাদ দেওয়া দিন সমূহের ধারা কত? 12 থেকে 16 ধারা। কত থেকে কত? 12 থেকে 16 ধারা। 12 থেকে 16 ধারা। হ্যাঁ 16 ধারায় কি করা যাবে? তামাদি মেয়াদ গণনা থেকে দিন বাদ দেওয়া যাবে। 12 থেকে 16 ধারা। এখন প্রথম হইল 12 ধারায় লেখো, 12 ধারায় কয়টি ক্ষেত্র বাদ যাবে? 4টি ক্ষেত্র। 12 ধারায় কয়টি ক্ষেত্র বাদ যাবে? 4টি ক্ষেত্র। এভাবে রিভিশন দিয়ে যাও। এই যে আমরা বলেছিলাম মোকদ্দমা উদ্ভবের দিন, রায় ঘোষণার দিন, নকল গ্রহণে ব্যয়িত সময়, রোয়েদাদের নকল গ্রহণে ব্যয়িত সময়ের দিন। বুঝছো? হ্যাঁ স্যার। আজকে কিন্তু অনেক ভালো একটা মামলা করেছি। আজকে অনেক একটা ভালো মানুষের একটা জামিন করতে পেরেছি। ছবি পাঠাবো গ্রুপে। কিসের মামলা স্যার? ওকে স্যার। কারণ তো এটা তো স্পিকারে হচ্ছে, এটা আমি বলতে পারবো না, আমি ছবি পাঠাবো গ্রুপে।
ভালো লাগতেছে। তাইলে এখন কি হইল? তামাদি মেয়াদ গণনা থেকে কোন কোন দিন বাদ যাবে এই সংক্রান্ত ধারা তামাদি আইনের কত থেকে কত ধারা? ১২ থেকে ১৬ ধারা। এবং ১২ ধারায় কয়টি ক্ষেত্র বাদ যাবে? ৪ টি ক্ষেত্র বাদ যাবে। নাকি? এটা পড়েছো তো? হ্যাঁ স্যার। এই তো। হ্যাঁ এরপরে স্যার পড়েছি। এরপরে ১২ থেকে ১৬ হইলে ১৩ ধারা কি? ১৩ ধারা হচ্ছে বাংলাদেশ বা বাংলাদেশের অন্য কোনো এলাকা হইতে বিবাদী যদি অনুপস্থিত থাকে, এই অনুপস্থিত কালীন দিন কি হবে? তামাদি গণনা থেকে বাদ যাবে। ধারা কত? ১৩। ধারা ১৩। হ্যাঁ, ধারা ১৪ কি? এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে প্রণোদিত মামলার ক্ষেত্রে সরল ওই বিশ্বাসে দিনগুলো বা সৎ হ্যাঁ, উদ্দেশ্যে যদি ওই বিহীন দিনগুলো আদালতে মামলা তামাদি করে গণনা থেকে বাদ যাবে। তাহলে এটার ইংরেজি কি? বাদ যাবে যে এক্সক্লুশন অফ টাইম of proceeding bona fide in court without jurisdiction. এই যে বললাম এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে প্রণোদিত হইয়া কার্যধারায় যেই সময় গণনা হইতে বাদ দিতে হইবে। এই যে বাদ দিতে হইব এটার ইংরেজি কি? এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিং হ্যাঁ। bona fide in court without jurisdiction। ধারা কত? ১৪। এরপরে আবার বলছে ১৫ ধারায় বলছে কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ যাবে। এটা কি হবে ইংরেজি? এক্সক্লুশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিং আর সাসপেন্ডেড। এটা ধারা কত? ১৫। আমি একটু জাম দিচ্ছি কেন? এটা তো পড়াচ্ছি, এটা রিভিশন এই জন্য। ভিতরের কথা তো অনেক আলোচনা হয়েছে। আর ১৬ ধারা ডিক্রি জারির বিক্রয় রদ করিবার কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হবে। এটার ইংরেজি বাদ কি? দিতে। exclusion of time during which proceeding to set aside execution shall are pending। ইংরেজিটা একটু জানা রাখতে হবে, অন্তত পক্ষে হেডলাইনটা জানতে হবে। বুঝছো? আর এই যে ১৩ ধারাটা কি? exclusion of time of a dependent absence from Bangladesh and certain other territories। ওই যে বললাম বাংলাদেশ বা অন্য কোনো এলাকা থেকে যতদিন বিবাদী অনুপস্থিত থাকে ওই দিনগুলো কি হবে? তামাদি গণনা থেকে বাদ যাবে। সৎ বাদ যাবে উদ্দেশ্যে ভুল আদালতে মামলা দায়ের করলে ওই দিনগুলো তামাদি গণনা থেকে বাদ যাবে। কার্যধারায় স্থগিত থাকাকালীন সময় তামাদি গণনা থেকে বাদ যাবে। ডিক্রি জারির বিক্রয় রদ করার জন্য কার্যধারা মুলতবি থাকলে ওই সময় তামাদি গণনা থেকে বাদ বাদ যাবে। এই হইল বাদ এটার সাবস্টেন্স। আমাদের শুরু হয়েছিল কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন নিয়ে, তাই তো? হ্যাঁ স্যার। আমি কিন্তু এটা শেষ করলাম। কত থেকে কত? ১২ থেকে ১৬। ১৬। এখন যদি তোমাদের সামনে প্রশ্ন রাখে, কেন বলা হয় যে তামাদির সময় একবার শুরু হইলে তা আর পরবর্তীতে বন্ধ হয় না? ইয়ার কি কোনো ব্যতিক্রম আছে? তামাদির ক্ষেত্রে নাবালকত্বের ফলাফল কি? রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে এখন যে কথাটা বললাম, কেন বলা হয় যে তামাদির সময় একবার শুরু হইলে তাহা তাহা আর পরবর্তীতে বন্ধ হয় না? ইহার কি কোনো ব্যতিক্রম আছে? তামাদির ক্ষেত্রে নাবালকত্বের ফলাফল কি? তো আমরা এটা পড়েছি, তামাদির মেয়াদ একবার শুরু হইলে থামবে না। এটা কত ধারা বলতো? কে বলতে পারো? বলতে পারবা? কেউই তো কথা বলছে না। বলো, কত ধারা? তামাদির স্যার প্রশ্নটা আবার করবেন? আমি বলেছি তামাদি উম গণনা একবার শুরু হইলে তাহা আর পরবর্তীতে বন্ধ হয় না। কত ধারা এটা? তামাদি আইনের কত ধারা? ৯ ধারায় ৯ ধারা। ৯ ধারায় ৯ ধারা। রাইট, ৯ ধারা। তো এরপরে বলছি এই ৯ ধারার কোনো ব্যতিক্রম আছে কি? ৯ ধারার ব্যতিক্রম। ৯ হুম। ধারার ব্যতিক্রম ধারা আছে স্যার।
কত দ্বারা সেটা বলো? 12 থেকে 16 ধারা। না, কত থেকে কত দ্বারা? 12 থেকে 16 ধারা হচ্ছে 9 ধারার ব্যতিক্রম ধারা। কেন? বলো একটু বুঝাইয়া। বলতে পারবা? স্যার 6 থেকে 8 ধারা। 6-8 বলা যায়, কারণ 6 হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি, তাই না? আর 8 দ্বারা হচ্ছে জি স্যার। কি? 8 দ্বারা হচ্ছে ব্যতিক্রম, স্পেশাল, ব্যতিক্রম। হ্যাঁ, এক্সেপশন। হ্যাঁ, 6 এবং 8 দ্বারা। তাহলে উত্তর পেয়ে গেলাম। এরপরে বলছে আমাদের ক্ষেত্রে নাবালকত্বের ফলাফল কি? এটা বলো। আমাদের ক্ষেত্রে নাবালকত্বের ফলাফল কি? এটা লিখো খাতায়। এটা তো এক কথায় উত্তর দিতে হবে ইয়েতে, এমসিকিউতে, আর রিটার্নে লিখতে হবে অনেক কিছু। তো আমরা এক কথায় কি বলবো? ওইটাই বলবো যে নাবালক তথা আইনগত অযোগ্য লোকের বিরুদ্ধে তামাদি গণনা কি হয় না, শুরু হয় না। তামাদি গণনা কি থাকে? স্থগিত থাকে। আমরা তো প্রথমেই বলেছি যে নাবালক 6 ধারা, লিগেল অযোগ্য, লিগ্যাল ডিসেবিলিটি, মাইনর, ইনসেন্স, ইডিয়ট থাকলে তামাদি গণনা কি হবে? স্থগিত থাকবে। এটা বলেছি তো আমরা। তো এখানে তোমাকে এক কথায় উত্তর বলেছে। নাবালকত্বের ফলাফল কি? নাবালক মানে কি? মাইনর। মাইনরের ফলাফল কি? তামাদি গণনা স্থগিত থাকবে। অর্থাৎ নাবালক সাবালক হইতে হবে। নাবালক আইনগতভাবে অযোগ্য, কিন্তু সাবালক আইনগতভাবে যোগ্য। তো কি হইল কথাটা? নাবালক যখন সাবালক হবে তখনই সে তার তামাদি গণনা শুরু হবে। নাবালক যতক্ষণ না সাবালক হয় ততক্ষণ তার তামাদি গণনা শুরু হবে না। আমাদের সামনে প্রশ্ন ছিল নাবালিকত্বের ফলাফল কি? এক কথায় উত্তর কি? বলো এখন। এখন বলতে পারবা? আগায়া দিছি তো। অযোগ্য লোকের স্যার বিরুদ্ধে নাবালক যখন সাবালক অযোগ্য অযোগ্য লোকের বিরুদ্ধে তামাদি গণনা শুরু হয় না। এটাই উত্তর। অযোগ্য লোকের বিরুদ্ধে তামাদি গণনা শুরু হয় না। তা ফলাফল কি? তামাদি গণনা স্থগিত থাকবে। কি সুন্দর 3টা কথার উত্তর 3 সহজে পেয়ে গেলাম আমরা, তাই না? পাইছি কিনা? জি স্যার। শেষ হয়ে গেল। এখন আসো ইজমেন্ট। হুম ইজমেন্ট এন্ড প্রেসক্রিপশন, এই 2টা কথা বলার আগে আমি আরেকটা কথা, এফেক্ট অফ ফ্রড আন্ডার দ্য লিমিটেশন ধারা কত বলো? 18। 18। 18 টা আচ্ছা, 18 ধারা। এবং সেই এফেক্ট অফ ফ্রড 18 ধারা। এখন প্রশ্ন হইলো তামাদির বিরুদ্ধে প্রতারণার অজুহাত উত্থাপন করা যায় কি? এটা একটা প্রশ্ন। তামাদির বিরুদ্ধে প্রতারণার অজুহাত উত্থাপন করা যায় কি? এটা প্রশ্নটা লিখো। স্যার যায়। কেন যায়? অভিযোগ বলছে তামাদির বিরুদ্ধে প্রতারণার অজুহাত উত্থাপন করা যায় কি? সেখানে আমাদের প্রশ্নটা হলো কি, যে প্রতারণা করেছে, প্রতারণার অভিযোগটা প্রমাণ করিতে হবে। অভিযোগকারীকে অবশ্যই প্রতারণা প্রমাণ করিতে হইবে। তো এই দ্বারায় তামাদি মেয়াদ জি স্যার। মওকুফের ব্যাপারে অভিযোগ প্রমাণ করিতে হইবে। প্রতারণার মাধ্যমে আর্জি দাখিল করেছিল, অধিকার বন্ধ করেছিল। এই সুবিধা পাইতে গেলে বাদীকে কি প্রমাণ করিতে হইবে? প্রবঞ্চনামূলক ঘটনা
সম্পর্কে সে পূর্বে জানিতে পারে নাই। এই যে প্রতারণা, তামাদির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উত্থাপন করা যাবে, কিন্তু কি প্রমাণ করতে হবে? যে ইতিপূর্বে আমি প্রবঞ্চনা সম্পর্কে ইতিপূর্বে স্যার জানিতে পারি নাই। সে যে আগে জানে নাই, এইটা তাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন হলো ইজমেন্ট এন্ড প্রেসক্রিপশন। ইজমেন্ট এন্ড প্রেসক্রিপশন এটা আমরা আলোচনা করেছি। তারপরে একটা বলি, পদাধিকার বলতে ইজমেন্ট, আর বুক দখলীয় অধিকার বলতে প্রেসক্রিপশন। এই দুটো কথা মনে রাখলেই হবে। ইজমেন্ট মানে কি? পদাধিকার। আর প্রেসক্রিপশন মানে কি? সুখাধিকার। আচ্ছা, এটাও বলতে পারো তুমি, যে ইজমেন্ট মানে পদাধিকার, সুখাধিকার। আর প্রেসক্রিপশনের বাংলা কি বলো? এই তো মজা, বলো। ভোগ স্যার ভোগ 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 হ্যাঁ, বুক দখলীয় সত্য। বুক ভোগ দখলীয় দখল সত্য। এখন দেখো, পথের অধিকার বলতে আমরা কয়টি জিনিসকে বুঝি? 4টি জিনিসকে বুঝি। কি 4টি জিনিস সেটা বলো? ওই যে না, ওই যে নাই, এইসব জল পরিষ্কার কথাবার্তা বলতে হবে। স্যার পথ, তারপরে পানি, উম, জল আর হ্যাঁ, এটা প্রবেশের সুন্দর রাস্তা। করে সাজাইয়া স্যার গুছাইয়া এটা বলা আলো যায়। বাতাস প্রবেশের রাস্তা। আলো, বাতাস, পানি, পথ। এটার নাম কি? ইজমেন্ট পথ। রাইট। ইজমেন্ট রাইট, এটার নাম ইজমেন্ট কি? রাইট। ইজমেন্ট রাইট। আর ইজমেন্ট আমরা রাইট। প্রেসক্রিপশন রাইট বলতে কি বুঝি? ওই যে বুক দখলীয় সত্য বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, এই যে প্রেসক্রিপশন ভোগ দখল। রাইট বলতে আমরা এমন এক অধিকারকে বুঝি যার মাধ্যমে কি হয়, একজনের অধিকার নষ্ট হয়, আরেকজনের অধিকার কি হয়, বিরুদ্ধ দখল প্রমাণ হয়। অর্থাৎ বাদীর অধিকার নষ্ট বা সম্পত্তির অধিকার বিলুপ্ত হয়, আর অপর পক্ষ বিরুদ্ধ দখল প্রমাণ করে কি লাভ করে? সম্পত্তিতে মালিকানা লাভ করে। অর্থাৎ সম্পত্তির যে মালিক, তার মালিকানা বিলুপ্ত হয়, আর যে দখলে থাকে সে সম্পত্তির মালিকানা লাভ করে। কিভাবে? যদি সে 12 বৎসর বিনা বাধায় নির্বিঘ্নে কোনো সম্পত্তি বুক দখলে রাখে, সেই ব্যক্তি 12 বছর পরে সম্পত্তিটির মালিকানা লাভ করবে। আর যে ব্যক্তি মালিক ছিল, সে ব্যক্তি যদি 12 বছর ধরে তার সম্পত্তি দখলে না রাখে, তাহলে তার কি চলে যাবে? মালিকানা চলে যাবে। এই যে রাইট, মালিকানা চলে যাবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে প্রেসক্রিপশন রাইট। বাংলায় যদি বলি আমরা, সেটাকে বলে বুক দখলীয় অধিকার। ক্লিয়ার? আজকে ক্লিয়ার করলাম এই কয়েকটা সংজ্ঞা। আরো কিছু রয়েছে, আমরা পরে আলোচনা করব কি, ঠিক আছে, কিন্তু আমাদের পড়া শেষ করতে হবে। তোমাদের পরীক্ষার ইয়ে দিয়ে দিবে, ম্যানুয়াল দিয়ে দিবে আগামী 7টা দিনের মধ্যে। বুঝতে পারছো? সময়সূচি ঘোষণা করবে। জি স্যার।